দেবী হুমায়ুন আহমেদ পর্ব 11। পাঠ করছি দেলোয়ার সৌরভ। মিসির আলী হাসপাতালে এসেছেন এক গাদা বই নিয়ে। তার ধারণা ছিল বই পড়ে সময়টা খুব খারাপ কাটবে না, কিন্তু কার্যক্ষেত্রে সেরকম হয়নি। ডাক্তাররা বই পড়তে নিষেধ করেননি, কিন্তু দেখা গেল বই পড়া যাচ্ছে না। কিছুক্ষণ তাকিয়ে থাকলেই মাথার ভেতর ভোঁতা এক ধরনের যন্ত্রণা হয়। যন্ত্রণা নিয়ে বই পড়ার কোনো মানে হয় না। তবু তিনি মৃত্যু বিষয়ক একটি বই পড়ে ফেললেন, এবং মৃত্যু ব্যাপারটিতে যথেষ্ট উৎসাহ বোধ করতে লাগলেন। তার স্বভাবই হচ্ছে কোনো বিষয় একবার মনে ধরে গেলে সে বিষয় সম্পর্কে চূড়ান্ত পড়াশোনা করতে চেষ্টা করেন। মৃত্যু সাবজেক্টটি তার পছন্দ হয়েছে, কিন্তু এ বিষয়ে পড়াশোনা করতে পারছেন না। বইপত্র নেই। ইউনিভার্সিটি লাইব্রেরি কিছু থাকার কথা, কিন্তু আনাবেন কাকে দিয়ে? তাকে কেউ দেখতে আসছে না। তিনি এমন কোনো জনপ্রিয় ব্যক্তি নন যে তার অসুস্থতার খবরে মানুষের ঢল নামবে। তাছাড়া অসুখের খবর তিনি কাউকে জানাননি। হাসপাতালে ভর্তি হবার ইচ্ছাও ছিল না, কিন্তু ঘরে দেখাশোনার লোক নেই। কাজের মেয়েটি তিনি মধুপুর থাকাকালীন বেশ কিছু জিনিসপত্র নিয়ে ভেগে গেছে। এমন অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া উপায় কি? বিকালবেলা তার কাছে কেউ আসে না। সবারই আত্মীয় স্বজন আসে দেখতে, তার কাছে কেউ আসে না। এই সময়টা তিনি চোখ বন্ধ করে শুয়ে থাকেন এবং এখনো মানুষের সঙ্গ পাবার জন্যে তার মন কাঁদে দেখে নিজের কাছেই লজ্জিত বোধ করেন। আজ সারাদিন মিসির আলীর খুব খারাপ কেটেছে। তার রুমমেট ২৬ বছরের ছেলেটি সকাল ৯টায় বিনা নোটিসে মারা গেছে। মৃত্যু যে এত দ্রুত মানুষকে ছুঁয়ে দিতে পারে তা তার ধারণাতেও ছিল না। ছেলেটা ভোরবেলায় নাশতা চেয়েছে, তার সঙ্গে খানিকক্ষণ কথাবার্তাও বলেছে। তিনি জিজ্ঞেস করেছেন, আজ কেমন আছো? আজ বেশ ভালো। লিভার ব্যথা করছে না? না, তবে তলপেটের দিকে একটা চাপা ব্যথা আছে। খুব বেশি? না, খুব বেশি না। আপনি এটা কি বই পড়ছেন? এটা একটা সায়েন্স ফিকশন, ফ্রাইডে দি 13th। বেশ ভালো বই। তুমি পড়বে? জি না, ইংরেজি বই আমার ভালো লাগে না। বাংলা উপন্যাস পড়ি। কার লেখা ভালো লাগে? এই দেশের মানে বাংলায় কার লেখা তোমার পছন্দ? নিমাই ভট্টাচার্য। তাই নাকি? ছেলেটি আর জবাব না দিয়ে কাতরাতে থাকে। সকাল 8:30টায় বলল, একজন ডাক্তার পাওয়া যায় কি না দেখবেন। তিনি অনেকক্ষণ বোতাম টিপলেন, কেউ এলো না। শেষ পর্যন্ত নিজেই গেলেন ডিউটি রুমে। ফিরে এসে দেখেন ছেলেটি মরে পড়ে আছে। মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না, এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছু নেই। শেষ বিদায় নেবার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার। নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যায় না। যাওয়া উচিত নয়, এটা হৃদয়হীন ব্যাপার। এত দিন যে ছেলেটি ছিল, এখন আর সে নেই। ঘণ্টাখানেকের মধ্যেই তার সমস্ত চিহ্নই ঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। বিছানায় নতুন বালিশ ও চাদর দিয়ে গেছে, হয়তো সন্ধ্যার মধ্যে কোনো নতুন পেশেন্ট এসে পড়বে। মিসির আলী সমস্ত দিন কিছু খেতে পারলেন না। বিকেলের দিকে তার গায়ে বেশ টেম্পারেচার হলো। প্রথমবারের মতো মনে হলো কেউ তাকে দেখতে এলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। কেউ না এলে একজন রোগী হলেও আসুক, একা একাই কেবিনে রাত কাটানো যাবে না। ঠিক এই সময় ইতস্তত ভঙ্গিতে রানু এসে ঢুকল। আপনি ভালো আছেন? না, ভালো না। তুমি কোথেকে? বাসা থেকে। ইস, আপনার এই কি অবস্থা? অবস্থা খারাপ ঠিকই। আনিস সাহেব কোথায়? ও আসেনি, আমি একাই এলাম। ওর কাছ থেকে ঠিকানা নিয়েছি। বসো তুমি, ওই চেয়ারটায় বসো। ফ্লাক্স চা আছে, খেতে চাইলে খেতে পার। উহু, চাটা খাবো না। আপনার কাছে একটা খবর জানতে এসেছি। কোন খবরটি? মধুপুরে গিয়ে আপনি কি জানলেন? তেমন কিছু জানতে পারিনি। তবু যা জেনেছেন তাই বলুন। আমার খুব জানতে ইচ্ছা করছে। অনুফা লিখেছে, আপনি নাকি হাজার হাজার মানুষকে নানা রকম প্রশ্ন করেছেন। মিসির আলী হাসলেন। হাসলে হবে না, আমাকে বলতে হবে। প্রথম যে জিনিসটি জানলাম সেটি হচ্ছে, তুমি অনেকগুলো ভুল তথ্য দিয়েছ। আমি কোনো তথ্য দিইনি। তুমি নিজে হয়তো জান না সেগুলো ভুল। যেমন পায়জামা খোলার ব্যাপারটি, এরকম কোনো কিছু ঘটেনি। রানু চোখ লাল করে বলল, ঘটেছে। না রানু, ঘটেনি। এটা তোমার কল্পনা। তাছাড়া তুমি উলঙ্গ একটি ডেড বডির কথা বলেছ, সেটাও ঠিক না। কিন্তু আমি জানি, এগুলো ঠিক।
না রানু, এইসব তুমি নিজে ভেবেছো এবং আমার ধারণা এই জাতীয় স্বপ্ন তুমি মাঝে মাঝে দেখো। দেখো না? কি রকম স্বপ্নের কথা বলছেন? মিসির আলী কয়েক মুহূর্ত ইতস্তত করলেন। স্পষ্ট গলায় বললেন, তুমি প্রায়ই স্বপ্ন দেখ না একজন নগ্ন মানুষ তোমার কাপড় খোলার চেষ্টা করছে? রানু উত্তর দিল না, মাথা নিচু করে থাকলো। বলো রানু, জবাব দাও। হ্যাঁ, দেখি। কখনো কি ভেবে দেখেছো এরকম স্বপ্ন কেন দেখ? না, ভাবিনি। আমি ভেবেছি, এবং কারণটাও খুঁজে বের করেছি। আজ সেটা বলতে চাই না, অন্য একদিন বলবো। না, আপনি আমাকে আজই বলেন। মিসির আলি ফ্লাক্স থেকে চা ঢাললেন। শান্ত স্বরে বললেন, চা খেতে খেতে শোন। চায়ে ক্যাফিন আছে। ক্যাফিন তোমার নার্ভগুলোকে অ্যাক্টিভ রাখবে। রানু চায়ের পেয়ালা নিল, কিন্তু চুমুক দিল না। মাথা নিচু করে বসে রইল। মিসির আলি ঠান্ডা গলায় বলতে লাগলেন, রানু, তোমাকে নিয়ে এই গল্পটি আমি তৈরি করেছি। তুমি মন দিয়ে শোন। তুমি যখন বেশ ছোট, নয় 10 বা 11 বছর বয়স, তখন একজন বয়স্ক লোক তোমাকে ভুলিয়ে ভালিয়ে নির্জন কোনো জায়গায় নিয়ে গিয়েছিল। তোমাদের গ্রামে এরকম একটা নির্জন জায়গার খোঁজে আমি গিয়েছিলাম। সেখানে জঙ্গলের কাছে একটা ভাঙা বিষ্ণু মন্দির দেখেছি। মনে হয় ওই জায়গাটাই হবে, কারণ সাপের ভয়ে ওখানে কেউ যেত না। রানু, তুমি কি আমার কথা শুনছি। তারপর সেই বয়স্ক মানুষটি মন্দিরে তোমাকে নিয়ে গেল। আমাকে কেউ নিয়ে যায়নি, আমি নিজেই গিয়েছিলাম। ওই মন্দিরে খুব সুন্দর একটি দেবী মূর্তি আছে। আমি ওই মূর্তি দেখার জন্যে যেতাম। তারপর কি হয়েছে, বলো। রানু তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তীব্র স্বরে বলল, আমি বলবো না, আপনি বলুন। মিসির আলি শান্ত স্বরে বললেন, ওই লোকটি তখন টেনে তোমার পায়জামা খুলে ফেলল। রানুর চোখ দিয়ে জল পড়তে লাগলো। ওই লোকটির নাম ছিল জালাল উদ্দিন। রানু কিছু বলল না। মিসির আলি বললেন, তোমার অসুখ শুরু হলো সেদিন থেকে। তোমার মনের মধ্যে ব্যাপারটি গেঁথে গেল। পরবর্তী সময়ে গোসলের সময় যখন মরা মানুষটি তোমার পায়ে লেগে গেল, তখন তোমার মনে পড়ল মন্দিরের দৃশ্য। বুঝতে পারছো? রানু জবাব দিল না। অসুখের মূল কারণটি আলোয় নিয়ে এলেই অসুখ সেরে যায়। এজন্যেই আমি এটা তোমাকে বললাম। তুমি নিজেও এখন গোড়া থেকে সমস্ত ব্যাপারটি নিয়ে চিন্তা করবে। তোমার অসুখ সেরে যাবে। রানু মৃদু স্বরে বলল, আপনি কি ওই লোকটির সঙ্গে কথা বলেছেন? বলেছি। ও কি বলেছে? তেমন কিছু বলেনি। না, বলেছে, আপনি আমাকে বলতে চাচ্ছেন না। এতটা যখন বলেছেন, তখন বাকিটাও বলুন। রানু তীব্র চোখে তাকালো। মিসির আলি বললেন, দেখ রানু, আমি খুবই যুক্তিবাদী মানুষ। অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সব কিছুরই একটি ব্যাখ্যা আছে। জালাল উদ্দিন যা বলেছে, তাও নিশ্চয়ই ব্যাখ্যা করা যায়। ব্যাখ্যা পরে করবেন, আগে বলুন, সে কি বলেছে? সে বলেছে, হঠাৎ সে দেখে মূর্তিটি ছুটে এসে তোমার মধ্যে মিলিয়ে গেছে। তোমার গা থেকে আগুনের হলকা বেরুচ্ছে। জালাল উদ্দিন তখন ছুটে পালিয়ে যায়। আপনি জালাল উদ্দিনের কথা বিশ্বাস করেন না? না, ওর মনে পাপবোধ ছিল। মন্দির টন্দির নিয়ে মূর্খ মানুষদের মনে অনেক রকম ভয় ভীতি আছে। তা থেকেই সে একটা হেলুসিনেশন দেখেছে। তুমি নিজে তো কিছু দেখনি। না। তাহলেই হলো, জালাল উদ্দিন কি দেখেছে না দেখেছে, সেটা তার প্রবলেম, তোমার নয়। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, কিন্তু একটা জিনিস কি জানেন? ওই ঘটনার পর থেকে আমি অসম্ভব সুন্দর হয়ে গেলাম। মিসির আলি শব্দ করে হাসলেন। হাসতে হাসতে বললেন, সুন্দর তুমি সব সময়ই ছিলে। ঘটনাটি ঘটেছে তোমার বয়ঃসন্ধিতে। বয়ঃসন্ধির পর মেয়েদের রূপ খুলতে শুরু করে। এখানেও তাই হয়েছে। কিন্তু ওই দেবী মূর্তিটিকে এরপর আর খুঁজে পাওয়া যায়নি। তুমি কিন্তু খুব ছেলে মানুষের মতো কথা বলছো রানু। মূর্তিটি চুরি গেছে, কেউ নিয়ে পালিয়ে গেছে, ব্যাস। মূর্তিটি চুরি যায়নি। তুমি নিশ্চয়ই বিশ্বাস করো না একটা পাথরের মূর্তি তোমার মধ্যে ঢুকে আছে? কি করো? রানু তীব্র কণ্ঠে বলল, আমার দিকে ভালো করে তাকিয়ে বলুন, আমাকে কি অনেকটা মূর্তির মতো দেখায় না? না রানু, মূর্তির মতো দেখাবে কেন? অসম্ভব রূপবতী একটি তরুণী, এর বেশি কিছু না। তোমার মতো রূপবতী মেয়ে এ দেশেই আছে এবং তারা সবাই রক্ত মাংসের মানুষ।
রানু উঠে দাঁড়ালো। মিসির আলি বললেন, চলে যাচ্ছ রানু? হ্যাঁ, অসুখ সারলে তোমাদের ওখানে একবার যাব। না, আপনি আসবেন না, আপনার আসার কোনো দরকার নেই। রানু ঘর ছেড়ে চলে গেল। মিসির আলি ক্ষীণস্বরে বললেন, ভেরি ইন্টারেস্টিং। তার ভ্রু কুঞ্চিত হলো। তিনি ব্যাপারটি ঠিক বুঝতে পারছেন না। যতটা সহজ মনে হয়েছিল এখন ততটা মনে হচ্ছে না। তিনি মৃত্যু বিষয়ক বইটি আবার পড়তে শুরু করলেন। সাবজেক্টটি তাকে বেশ আকর্ষণ করেছে। ফ্যাসিনেটিং টপিক।